প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। শুভ দুপুর দিদি, কেমন আছেন? শুভ দুপুর, খুব ভালো আছি। আপনি তো ভীষণ ভালো আছেন। পারমিতা কেমন আছে? পারও খুব ভালো আছে, খুবই ভালো আছে। আচ্ছা, আমরা যেটা জানি যে দেশ নাটকের প্রযোজনা পারো, যেটা গত 3 দিন থেকে মঞ্চায়িত হয়েছে এবং আজকে পারোর শেষ মঞ্চায়ন বলতে এই আয়োজনের শেষ মঞ্চায়ন এবং সেখানে আপনি একক অভিনয় করেছেন। নিঃসন্দেহে এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং একই সাথে প্রাপ্তির জায়গাটাও অনেক বড়। কেমন লেগেছে এই নাটকে কাজ করে? প্রথমত যখন আমি মানে জানতে পারলাম যে পারোতে আমিও কাজ করব বন্যা আপার সাথে, সেই জন্য বন্যা আপার প্রতি কৃতজ্ঞতা এবং মাসুম রাজার প্রতি কৃতজ্ঞতা যে আমাকে এত বড় একটা কাজের ভার দেওয়া হয়েছে এবং সেটা আমি কতটা পেরেছি আমি জানি না। দর্শক রেসপন্স খুব ভালো ছিল গত কয়েকটা শোতে, বিশেষ করে প্রথম শোতে মমো এসেছিল, শো শেষেও আমাকে জড়িয়ে ধরেছিল এবং ও কান্না করছিল এবং ওর কান্না কিছুতেই থামছিল না এবং আমরা এক পর্যায়ে দুজনেই খুব কান্না করছিলাম। তো এবং প্রত্যেকটা শো শেষে পুরুষরা তো অবশ্যই, বিশেষ করে নারী দর্শকরা আসলে খুব বেশি আপ্লুত হয়ে যাচ্ছে, জড়িয়ে ধরছে, কান্না করছে। কারণ এ পারোর গল্প তো আসলে প্রত্যেকটা নারীর জীবনে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই কিন্তু পারোর জীবনে, পারো নিয়ে আসলে মঞ্চায়িত হয়েছে এবং সেটা তো আছেই, সবার জীবনে ঘটবে। আরেকটা বিষয়, খুব কমন একটা বিষয় আমার কাছে লেগেছে, যেটা হচ্ছে আমাদের যে দ্বৈত সত্তা। আমরা তো একটা মানুষের দ্বৈত সত্তা থাকে, আমাদের ভেতরের সত্তা, বাইরের সত্তা, এবং এইটার মধ্যে যে যুদ্ধটা চলতে থাকে, এটাই আসলে পারোর আসলে আমি বলবো মূল বিষয়, মানে অন্তর্দ্বন্দ্বিক যে বিষয়টা সেটা উঠে এসেছে একটি মেয়ের। আচ্ছা, যেহেতু এটা মাসুম রেজার রচনায় এবং তারই নির্দেশিত একটি নাটক, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল বা তার সাথে আপনার যে কোঅর্ডিনেশন সেটা কেমন ছিল? মাসুম ভাই তো মানে কি বলবো, শিশুর মতো বন্ধু সুলভ, খুব বন্ধু সুলভ মাসুম ভাই। কখনো বকা দিতে পারেন না উনি, বকা দিলেও আমরা হাসি। তো আমরা মাসুম ভাইকে বলি, মাসুম ভাই একটু বকা টকা দিতে শিখেন, না হলে তো আমরা আপনাকে মানবো না। কিন্তু জানি না, মাসুম ভাইকে সবাই কিন্তু শ্রদ্ধা করে, অনেক শ্রদ্ধা করে। মাসুম ভাই কিন্তু কখনো কাউকে এরকম বকাঝকা করে না, বা ডিরেক্টরের যে গাম্ভীর্য, অনেক বকা, অনেক ভয় পাবো, এই করবো সেই করবো, সেই ভয়টা কিন্তু আমরা মাসুম ভাইকে পাই না। কিন্তু মাসুম ভাইয়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং মাসুম ভাই খুব শিশুর মতো করে, সরল করে আমাদেরকে খুব বোঝান। এবং এই যে পারো রিহার্স আগেও তো কাজ করেছি, নিত্যপুরাণে কাজ করেছি, জলবাসরে কাজ করেছি, অনেক কাজ করা হয়েছে মাসুম ভাইয়ের সঙ্গে। তো এইটা যেহেতু একটু ডিফারেন্ট, যেহেতু একক অভিনয়, এবং মাসুম ভাই অনেক ছাড় দিয়েছে আমাকে। যেমন এখানে অনেকগুলো ক্যারেক্টার, প্রায় 7টা ক্যারেক্টার প্লে করি, এবং 7টা ক্যারেক্টার যেহেতু আমি একাই প্লে করছি, এবং আমার নাক মুখ চোখ তো আমি ডিফারেন্ট করতে পারবো না, বদলে ফেলতে পারবো না, শুধুমাত্র অভিব্যক্তি এবং তার ম্যানারিজম, তার কি বলে কথা বলার মডুলেশন, ভোকাল চেঞ্জ, তার হাঁটা, এই যে এইসব বিষয় দিয়েই তো আসলে একটা ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে হচ্ছে। তো সেই জায়গায় মাসুম ভাই আমাকে খুব স্বাধীনতা দিয়েছে যে তুই এটা ভেবেছিস, এটা কর, এভাবে কর। তো সবাই মিলেমিশেই আসলে এই যে ডাইমেনশন আনার চেষ্টাটা করা হয়েছে, এখন জানি না কতটা করতে পেরেছি। আচ্ছা, এই যে পারোর তো এটা 4র্থ মঞ্চায়ন থেকে আপনি এটার সাথে যুক্ত হলেন। এর আগে যে 3টি মঞ্চায়ন ছিল সেটা তো বন্যাদি করেছিলেন। তো সেই ক্ষেত্রে কি একটু চ্যালেঞ্জ লেগেছে যে আমাকে আসলে বন্যাদির মতন করতে হবে বা তারটাকে ফলো করতে হবে? এই বিষয়টা আমার কাছে না, আমি আসলে কখনোই তুলনা করতে চাই না। হয়তোবা তুলনায় এসে যায়, হয়তোবা কেউ তুলনা করবে না, বাট আমি মনে করি একটা কাজ অনেকজন করবে। অনেক বিখ্যাত গল্প বা বিখ্যাত ক্যারেক্টার কিন্তু অনেক মানুষ প্লে করবে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা প্লে করবে, বাট এক একজনেরটা এক এক রকম হবে। এটা এখানে তুলনা করার আসলে কিছু নেই, আমি এটা তুলনাতে যেতে চাই না আসলে। তবে হ্যাঁ, অবশ্যই যেহেতু উনি আমার সিনিয়র পার্সন, সেখান থেকে তো ডেফিনেটলি একটা চাপ থাকেই যে আমি দলের মান সম্মানটা রাখতে পারবো কিনা, সেই জায়গায় যেতে পারবো কিনা, পৌঁছতে পারবো কিনা, সেই চ্যালেঞ্জটা তো ছিলই। এবং বন্যাতেও মনে হয় আপনাকে অনেক এনকারেজ করেছে ডেফিনেটলি, এবং শোর আগের দিন পর্যন্ত বন্যা আপা আমাকে দূরে ছিল, বাট দূরে থেকেও আমার পাশেই ছিল, বলেছে ভয় পাস না, ঠিকঠাক হয়ে যাবে। খুব খুব আন্তরিক ছিল খুব। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনার সুষমা থেকে পারো হওয়া, এই যে একটা বিষয়, নিজেকে প্রস্তুত করা, এটা কেমন ছিল ব্যক্তিগত জায়গা থেকে? অনেক কঠিন ছিল আমি বলবো, কারণ পারোর কাছাকাছি যাওয়ার জন্য আসলে অনেক জার্নি করতে হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরো জার্নিটা যদি আরেকটু লম্বা হতো, আরেকটু সময় যদি দেওয়া যেত, তাহলে বোধহয় আরো ভালো হতো, আরো বোধহয় কাছাকাছি পৌঁছতে পারতাম। আমার কাছে যেটা করতে গিয়ে যেটা প্রবলেম লেগেছে, আমার 2 পারোর যে সমস্যা, অন্য ক্যারেক্টারগুলো তো আছেই, বাট 2 পারোর যে আলাদা,
আমি 2 পারোটাকে কিভাবে আলাদা করব? ওই দুইটা তো একই জন, একটা ভিতরে একজন বাইরের। ওখানে ওটাও কিন্তু আমাদের মঞ্চে আছে, সে আসে, সেই ভিতরের পারোও কিন্তু আমরা দেখতে পাই পারোকে। তো ওই চ্যালেঞ্জটা খুব লেগেছে আমার। এবং এখন আমার কাছে মনে হয় যে প্রথম দিকে খুব ঝামেলা লাগছিল যে কার সাথে কথা বলছি, কে আছে আশেপাশে, আমি যার সাথে কথা বলছি সে তো নাই আসলে। কিন্তু এখন আমি আসলে ওই ক্যারেক্টারগুলোকে না একটু একটু করে দেখতে পাচ্ছি, যে আমি রাফিকে দেখতে পাচ্ছি, আচ্ছা রাফি এই করছে, রাফি এরকম করে বসে, রাফি এরকম করে হাসে, বা বস আসলে এরকম করে ম্যানারিজম করে। তো ওই একটু একটু করে কিছু কিছু ক্যারেক্টার এখনো দেখতে পাই নাই, বাট কিছু কিছু ক্যারেক্টার আমি আসলে একটু একটু করে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে না আমি মঞ্চে যখন আমি অভিনয় করেছি তখন আমার কাছে আসলে মনে হয়নি যে আমি একা অভিনয় করেছি, মনে হয়েছিল যে এই চরিত্রগুলো আছে আমার সাথে। বাহ, চমৎকার। এটাই মনে হয় প্রথম মঞ্চায়ন থেকে পরবর্তী মঞ্চায়নগুলোর মানে রিহার্সাল করতে গিয়ে যখন করেছি তখনও কিন্তু আমি হাতড়ে বেরিয়েছি যে আমি একা অভিনয় করব, আশেপাশে কেউ নেই, মানে একটা অন্য ধরনের একটা চাপ কিন্তু হয়, একটু ভয়ও হয় যে আচ্ছা অন্যরা, আমি না পারলে তো অন্যরা ধরে দিবে, এখানে তো ধরে তার কেউ নাই। বাট যখন আমি শো করলাম, শো করার সময় দেখলাম যে না, আমার কাছে মনে হলো যে না, তারা আমার সাথে আছে। এবং সবথেকে ভালো যে বিষয়টি সেটা হচ্ছে হাউসফুল শো যাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, এটা একটা খুবই ভালো দিক। কারণ আসলে আমাদের তো মঞ্চ নাটকের দর্শক আসলে যদি বলি, আমি বলবো যে আমাদের সেই চেনা দর্শকগুলো, আমাদের নতুন দর্শক কিন্তু ওই অর্থে তৈরি হচ্ছে না। তো সেই তৈরি হওয়ার জায়গায় যাওয়া উচিত। যেমন লাস্ট শোতে আমার একজন খুবই তরুণ একজন ছেলে, ও স্পেস থিয়েটারের দেখতে এসেছিল। তো ওখানে ওপেন স্পেসের দেখতে এসেছিল, তো ওখানে টিকিট পাইনি, তারপরে আমারটা দেখছে এবং দেখার পরে বললো যে আমি খুব বেশি মানে থিয়েটার দেখা হয়নি আমার, বাট যে কটা দেখেছি আপনারটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। সে খুবই মুগ্ধ হয়েছে। তখন আমি বললাম যে সে খুব আবার হেজিটেট করছিল আমার সাথে ছবি তোলার জন্য। তারপর আমি বললাম যে মঞ্চে তো আসলে এটাই পাওয়া, দর্শকদের ভালোবাসা, আর কিছু না। এটা নিয়েই কিন্তু, এটার জন্যই কিন্তু আমরা নিঃস্বার্থভাবে কাজ করছি মঞ্চে, কিন্তু এইটুকুই দর্শকের ভালোবাসা। আচ্ছা দিদি, এবার একটু গল্প সম্পর্কে জানি। যে এত কিছু শুনলাম, পারোর চরিত্র শুনলাম, রাফির কথা বলছিলেন, অনেকগুলো চরিত্র আছে যেটা আপনার একক অভিনয় দিয়ে আপনি ফুটিয়ে তুলেছেন। গল্পটা আসলে কিভাবে আবর্তিত হয়? গল্পটা আসলে একটা মধ্যবিত্ত পরিবারের ডেফিনেটলি নারী চরিত্র, যে কিনা আসলে সমস্ত কিছু ভেঙে বের হয়ে আসতে চায়। তার সমস্ত কিছু, তার ভেতরের যে সত্তা, তাকে দুমড়ে মুচড়ে ফেলে সে যেটা করতে চায়, সেই ছোটবেলা থেকেই তো আসলে আমাদেরকে বলা হয় যে তুমি নারী, তুমি মেয়ে। হ্যাঁ, ছোটবেলা থেকে কিন্তু আমাদের জেন্ডার ভাগ করে দেওয়া হয়। একটা শিশু যখন জন্মায় তখন কিন্তু সে জানে না যে সে ছেলে না মেয়ে, কিন্তু আমরা কিন্তু সমাজ, পরিবার তাদেরকে কিন্তু হাত ধরে দেখিয়ে দেয়, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কালারটা হচ্ছে ব্লু কালার, এটা তুমি পরবে না, এটা ছেলেদের কালার। কিন্তু কালারের তো কোনো জেন্ডার নেই, কিন্তু আমাদেরকে তো মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কালারের জেন্ডার, খেলনার জেন্ডার, সমস্ত কিছু। তো ছোটবেলা থেকেই তো ওভাবে বড় হচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তুমি মেয়ে, তুমি ওভাবে যেতে পারবে না, বাইরে যাওয়া যাবে না, বা এই করা যাবে না, হাসা যাবে না। এই যে বাইন্ডিংস গুলা কিন্তু একজন নারী আবার নারীকে দিচ্ছে। মাই কিন্তু সবার আগে মাই কিন্তু বলছে না, এটা করা যাবে না, এটা করলেও স্বামী সংসারে গিয়ে ওটা করবে, এটা করবে। তো একজন নারী কিন্তু একজন নারীকে বেঁধে ফেলছে, মানে একজন নারীকে আসলে প্রস্তুত করা হচ্ছে বিবাহ উপযোগ্য করে তোলার জন্য। সেটা তো একটা আছেই, আবার একটা নারীকে কিন্তু নারীই বেঁধে ফেলছে। নারী কিন্তু এই যে সামাজিক কি বলবো বাধা, যে জিনিসগুলো, সেগুলো কিন্তু নারী একটা নারীকে ঢুকিয়ে দিচ্ছে পুরুষের তুলনায়। একজন বাবার তুলনায় একজন মাই কিন্তু বলছে নো, এই কাপড়টা পরবে না, এই কাপড়টা পরে বাইরে যাওয়া যাবে না। কেন বলছে? কারণ ও তো এই সমাজে চলতে গিয়ে এই যে ঝামেলাগুলার সম্মুখীন হয়েছে, ও চায় না যে ওর মেয়েটাও হোক সেই সম্মুখীন, সেই জায়গা থেকে হয়তো করেছে। বাট এই যে কি বলবো সমাজের যে এই চেহারাটা, এই যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা থেকে আসলে বের হয়ে যাওয়ার ব্যাপার আসলে। এবং এই নাটকটা যারা দেখবেন তাদের প্রত্যেকটা নারীরই আসলে কোথাও না কোথাও ডেফিনেটলি যোগাযোগ স্থাপন করতে পারবেন, মিলবেই। এই ঘটনাগুলো প্রত্যেকটা নারীর জীবনে ঘটেছে, প্রত্যেকটা নারীর জীবনে। আচ্ছা, অন্যান্য, আপনি তো দেশ নাটকে আরো কতগুলো প্রযোজনার সাথে যুক্ত ছিলেন, এই নাটকটি অন্যান্য সব প্রযোজনাগুলোর চাইতে কোন জায়গাতে আলাদা আপনার নিজের কাছে? সব জায়গা থেকেই আলাদা আমি বলবো। প্রথমত যেহেতু সোলো পারফরমেন্স, তারপরে এটার যে
টেক্সটটাও ডেফিনেটলি মাসুম ভাইয়ের অন্য সমস্ত লেখা থেকে ডিফারেন্ট। এবং আমি দেশ নাটকে যখন জয়েন করছি তখন থেকে এক একটা দলের কিন্তু প্রেজেন্টেশনের এক একটা স্টাইল আছে। আরবম যে ধরনের মানে নাটক করে, যে ধরনের নাটক প্রেজেন্টেশন করে, দেশ নাটক কিন্তু সেটা করে না। আবার ঢাকা থিয়েটার কিন্তু সেটা করে না। চিন্তা ভাবনার জায়গাটা আলাদা থাকে। প্রোডাকশন দেখলেই বোঝা যায় এটা দেশ নাটকের প্রোডাকশন, এটা নাট্যকেন্দ্রের প্রোডাকশন, এটা আরণ্যকের প্রোডাকশন, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য থাকে। একদমই তাই। তো আমাদের দেশ নাটকেরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যেমন সুরগাঁও, জলবাসর, নিত্যপুরাণ, সমস্ত কিছুরই কিন্তু টেক্সট থেকে শুরু করে সমস্ত কিছু, পরিবেশনা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে কিন্তু আলাদা একটা চেহারা আছে। সেই জায়গা থেকে পারো একটু ডিফারেন্ট আমি বলবো। এবং এই ধরনের রিয়েলিস্টিক কাজ, রিয়েলিস্টিক অ্যাক্টিং আমার খুব থিয়েটারে খুব করার ইচ্ছা ছিল, যে আমি আসলে এই সময়ে এসে এই সময়ের গল্প বলতে চাই। আমি কোনো পুরনো কি বলে প্রাচীন গল্প বা ওরকম কিছু না, আমি এখন যা চলছে, এখন আশেপাশে যা চলছে সমসাময়িক এবং প্রেজেন্টেশনটাও একদমই আধুনিক, ন্যাচারাল, ওরকম একটা কাজ করার মঞ্চে খুব আমার ইচ্ছা ছিল। ঈর্ষা দেখেছিলাম, ঈর্ষা দেখে আমার মনে হয়েছিল যে ঈর্ষার মতো একটা কাজ কেন আমরা করতে চাই। তো ওই জায়গা থেকে আমি বলবো এটা ডেফিনেটলি ডিফারেন্ট। আচ্ছা, আপনার নিশ্চয়ই পারো করতে গিয়ে বেশ অনেক জায়গাতেই একটু কম্প্রোমাইজ করতে হয়েছে, নিজের পেশাগত ভাবে যেহেতু আপনি অভিনয় করছেন সেই জায়গাগুলো তো খানিকটা কমিয়ে দিয়ে তারপর এই কাজটা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে মনে হয়েছে যে কম্প্রোমাইজটা করেছেন সে জায়গাতে সফল আপনি? হ্যাঁ, প্রাপ্তির জায়গাতে। হ্যাঁ, আমি যেমন ঈদের আগে থেকে কাজ করছিলাম, তো ঈদে অনেকগুলো প্রোডাকশন ছাড়তে হয়েছে। এবং আমি এরকমও হয়েছে পুবাইলে শুটিং করেছি, পুবাইলে শুটিং করে ওদেরকে রিকোয়েস্ট করেছি আমাকে ছেড়ে দিবেন। তারপর ওখান থেকে আমি এসে আবার শিল্পকলা রিহার্সাল করেছি, মানে লাস্ট দিকে এখন এভাবেই করেছি। কারণ অনেক, যেহেতু আমি আবার আমার তো এইখানেও কাজটা করতে হয়, মানে মিডিয়াতে অনেকের সাথে আমি দায়বদ্ধ ছিলাম যে এই সিরিয়ালটাতে আমি আছি, ওই সিরিয়ালেরও তো একটা টাইম থাকে যে এই টাইমে শুটিংটা হয়, আবার সবার সাথে ডেট মিলানোর ব্যাপার থাকে। তো ওগুলা কিছু কিছু কাজ আমি আসলে ছাড়তে পারিনি, সেগুলো আমাকে করতে হয়েছে। বাট ওভাবেই আমি করেছি যে আমাকে ছাড়তে হবে। দেন হচ্ছে ছাড়লে আমি সত্যি সত্যি আমি মোবাইল থেকে লাস্টের 3 দিন আমি মোবাইল থেকে এসে আমার মাথা টাথা পুরা, মানে আমি জাস্ট মানে পাগল অবস্থা, যে আমি কি করছি কি না করছি বুঝতে পারছিলাম না। তারপর যখন শো করলাম, দর্শকের রেসপন্স পেলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে কাজগুলো ছেড়েছি, যেগুলো অনেক ভালো ভালো কাজও ছেড়েছি, প্রাপ্তিটা এখন বেশি, সেগুলোর জন্য দুঃখ হচ্ছে না আমার এখন আর। আচ্ছা, আজকে এই আয়োজনের শেষ দিন তো, এবং গতকাল মানে 1 তারিখ ছিল দেশ নাটকের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে নিশ্চয়ই বড় রকমের কোনো আয়োজন ছিল? হ্যাঁ, বড় রকমের আয়োজন ছিল। একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা নাটকের শো হওয়ায় একটা অনেক বড় আয়োজন আমি বলবো। সেখান থেকে দলের সবাই ছিলেন এবং আরো অনেক প্রোগ্রাম হয়েছে, সবাই পার্টিসিপেট করেছে, কেক কাটা হয়েছে, নিশাত আপাকে স্মরণ করা হয়েছে, সবকিছু মিলে খুব সুন্দর একটা অনেকদিন পরে জমজমাট একটা প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি। এবং খুব অদ্ভুত রকম ভাবে মিলে গেছে যে 1 তারিখ অর্থাৎ 1 জুলাই হচ্ছে দেশ নাটকের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আগামীকাল 3 জুলাই এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। সত্যি খুবই ভালো। এনটিভির সাথে তো আপনার অনেকগুলো কাজ করা হয়েছে। অনেক কাজ, ইনফ্যাক্ট এনটিভির শুরুর বলি যদি প্রিয়জন নামে একটা, আমি যদি ভুল না করি, প্রিয়জন নামে একটা প্রোগ্রাম হতো, প্রিয় মুখ নামে একটা প্রোগ্রাম হতো, সরি। তো একদমই শুরুর দিকে, একদমই। এবং আমারও শুরু, আমি তখন 2-1টা নাটক করেছি, করিনি এরকম আর কি, করবো আর কি। তখন কিন্তু আমার এই এনটিভির সঙ্গে যুক্ত হওয়া, আনিসুল হক ছিলেন ওখানে আমার মেন্টর, তো ওইখান থেকেই আমার শুরু আসলে। এবং এনটিভিতে আমার প্রচুর ভালো ভালো কাজ গিয়েছে, খুব ভালো যেগুলো দর্শক নন্দিত হয়েছে, রাইট, দর্শক নন্দিত হয়েছে। এবং শিহাব সেনের একটা কাজ করেছিলাম, সেটাও শিহাব সেনের প্রথম কাজ ছিল, ইঙ্গিত নামে একটা টেলিফিল্ম, ওটা আমার আর হিল্লোলের প্রথম কাজ ছিল, শিহাব সেনের প্রথম কাজ ছিল, সেটাও এনটিভিতে গিয়েছে। এবং এটা প্রায়ই দেখায় এনটিভিতে, আমার খুব ভালো লাগে। এনটিভির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের। একদম। এবং যে কোনো সময় আমাদের আমন্ত্রণে আপনি যে সাড়া দিয়ে আসেন সেটাও কিন্তু আমাদের ভীষণ রকম ভালো লাগা কাজ করে, পরিবার মনে করি। আচ্ছা, এই যে এতগুলো বছর অভিনয়ের সাথে থাকা, দেশ নাটক আপনি যখন শুরু করেছিলেন, তারপর একটা মধ্যবিরতি ছিল, তারপর আবার নিত্যপুরাণ দিয়ে আবার ফিরে আসলেন, সেই ফিরে আসার সিদ্ধান্তটা আসলে কিভাবে বা কেন নেওয়া হচ্ছিল? সেটা আমি লোভে পড়ে গিয়েছিলাম। দ্রৌপদী করার সহজাত উত্তর, একদম লোভে পড়ে করেছে সত্যি। আমি দেশ নাটকের সাথে যুক্ত ছিলাম, তারপর মাঝখানে আমার একটু ফ্যামিলিগত ঝামেলা ছিল, সে কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। কারণ থিয়েটার তো আসলে থিয়েটার করলে করার মতো করা উচিত, নাহলে যাবো না, করবো না, গা ছাড়া ভাবে আমি করতে চাইনি কখনো। তো সেই জায়গা থেকে আমি করিনি মাঝখানে। তারপর যখন মাসুম ভাই আমাকে এই প্রস্তাবটা দিলেন, আমি জাস্ট লোভে পড়ে গেছি যে ও মাই গড, দ্রৌপদী করবো আমি। চুমকি আপুর দ্রৌপদী দেখে, ইনফ্যাক্ট আমি এই নিত্যপুরাণ দেখেই আসলে দেশ নাটকে মানে যুক্ত হয়েছিলাম। দিলীপ দা ছিল একলব্য আর দ্রৌপদী ছিল চুমকি আপু, এবং চুমকি আপুকে দেখে আমি জাস্ট প্রেমে পড়ে, মানে কি বলবো আমি জানি না,
চরিত্রের প্রেমে পড়ে যাওয়া এবং মানে দ্রৌপদী মানে চুমকি আপু ছাড়া আর কেউ হতে পারে না, এরকম আমার লেগেছিল যে ও মাই গড। তো সেই ক্যারেক্টারে আমাকে যখন বলা হলো তখন তো ডেফিনেটলি আমি লোভে পড়ে গেছি, আর কোনো দিকে ভাবিনি, জাস্ট জয়েন করেছি আবার। চমৎকার। আচ্ছা, চলচ্চিত্রের কি অবস্থা? আমরা তো গত বছর আপনার বেশ কিছু চলচ্চিত্র আপনার কাজ করা হচ্ছে, পেয়ারা সুবাস পেয়েছি আমরা। হ্যাঁ, তো এখন কি চলচ্চিত্র নিয়ে কাজ করা হচ্ছে? কাজ তো করা হচ্ছে, ওটিটিতে কাজ করা হয়েছে, ওটিটিতে দুটো কাজ বেশ ভালো ভালো কাজ গেল। সেটা হচ্ছে কালপুরুষ সালজারের, যেটা চরকিতে গিয়েছে, তারপরে গেল গোলাম মামুন শিহাব শাহিনের, ওটাতে ভীষণ ভীষণ রেসপন্স পাচ্ছি এখনো পাচ্ছি, খুব ভালো। আর সিনেমাও করছি, সিনেমা কিছু আছে, গত বছরই করেছি, শুটিং এখনো শেষ হয়নি অনেকগুলোর। অনুদানে দুটো সিনেমা করেছি, একটা হচ্ছে ৭১ করতলে ছিন্ন মাথা, আর একটা হচ্ছে ভোর নামে আরেকটা সিনেমা করেছি, দুটাই অনুদানের সিনেমা। এছাড়া আরেকটা সিনেমা করতে যাচ্ছি ফখরুল আরিফিনের নীল জ্যোৎস্না, সেটা শুটিং এই তো রিসেন্টলি শুরু হবে। ওখানে আমি, তার মানে বলা যেতে পারে যে চলচ্চিত্র নিয়ে এখন একটু বেশি ব্যস্ত। একটু বেশি ব্যস্ত না, মানে আছে, সবকিছুই করছি আসলে। নাটকও করা হচ্ছে, নাটক খুব বেশি হচ্ছে না আসলে, নাটক সিরিয়ালি করা হচ্ছে, 1 ঘন্টা নাটক খুব কম করা হচ্ছে, কারণ 1 ঘন্টা নাটকে আসলে ক্যারেক্টার থাকে না আসলে। আর আমি আসলে জানি না, মানে পারো আমার কাছে এই জন্য ভালো লেগেছে, আরো বেশি ভালো লেগেছে, কারণ এই জন্য যে আমি তো আসলে মিডিয়াতে একক নাটকে যেসব ক্যারেক্টারগুলো পাই সেগুলো খুবই খণ্ডকালীন বা পার্শ্ব চরিত্র বলি বা সাপোর্টিং রোল যদি বলি, সেরকম ক্যারেক্টার। বাট এই যে পূর্ণ একটা ক্যারেক্টার নিয়ে জার্নি, একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে পুরোটা সময় জার্নি করা, সেই সুযোগটা তো আমার আসলে খুব কম হয়েছে। এবং এতগুলো বছরের আপনার যে অভিনয়ের অভিজ্ঞতা, সেটা মনে হয় দেখানোর একটা জায়গা ছিল। ওই জায়গাটা যেমন আমার খুব মিসিং লাগে, যার কারণে আমার কাছে এখন মনে হয় যে না, আর কম্প্রোমাইজ করা ঠিক না। আর আমি ডেফিনেটলি, যদিও এটা আমার পেশা, আমি চাইলেই অনেক কিছু করতে পারবো না, বা মানে করবো না বললে হয় না, ওটা আমাকে করতে হয়, পেশার কারণেই করতে হয়। বাট এখন আমার কাছে মনে হয় যে সিরিয়াল করবো, ওটিটিতে কাজ করবো, আর ঠিকঠাক ক্যারেক্টার পেলে তখন আমি আসলে 1 ঘন্টা কাজ করবো। বাহ, সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা করছেন? কোনো পরিকল্পনা কি আছে এখন? পরিকল্পনা টুকটাক লেখালেখি হচ্ছে, লেখালেখিটা আসলে করতে চাই। লেখালেখি শুরুটা অনেক আগেই হয়েছিল, বাট মাঝখানে একদমই বন্ধ ছিল। এখন একটু টুকটাক করে লিখছি, একটু নাটকও লেখার চেষ্টা করছি। অনেক সময় মনে হয় যে স্ক্রিপ্ট পাই, অনেক মানে ঠিক মনোপত হয় না, তখন মনে হয় যে আরে এর থেকে তো ভালো স্ক্রিপ্ট বোধহয় লিখতে পারবো। নির্মাণে আমরা আপনাকে পাবো তাহলে? মানে আমি এখনই না, নির্মাণ আমি আসলে অনেক টাফ জব, এটা আসলে অনেক কঠিন একটা কাজ, অনেক ঠান্ডা মাথার মানুষ হতে হয়। আমি অত ঠান্ডা মাথার মানুষ না, যদিও দেখতে হয়তো মনে হয় যে আমি খুব ঠান্ডা মস্তিষ্কের, মোটেই না। আমি খুব অস্থির টাইপের, পেশেন্স নাই আমার, একদমই নাই, খুব খারাপ। আমার মেয়ে আমাকে সারাক্ষণ বলে তোমার পেশেন্স এত কম কেন। তো ওইটা আর কি, ধৈর্য লাগে আসলে নির্মাণের জন্য, আসলে অনেক জানাশোনাও লাগে আসলে, ওই জানাশোনাটা আমি আছে বলে আমি মনে। সুন্দর একটা গল্প দিয়ে আজকের আড্ডাটা আমাদের ভরপুর ছিল। একদম শেষে এসে আপনার কণ্ঠে বা আপনার কাছ থেকে আমরা পারোর কোনো দুটো লাইন শুনতে চাইবো। শঙ্কর থেকে চলে আসার পর সেই একই অনুভূতিতে তুহিন আসে আমার স্নানের ঘরে। আমার অনাবৃত শরীরকে আমি যখন আয়নার প্রতিবিম্বে দেখি, তখন তুহিন আমার পেছনে এসে দাঁড়ায়। আমার নিজের হাত, নিজের স্পর্শ তখন তুহিনের হাত ও স্পর্শে পরিণত হয়। আমার প্রতিটি স্নান তখন অলৌকিক পালঙ্ক হয়ে কাম, ঘাম ও শীতকারে আমাকে পরিতৃপ্ত করে। অতঃপর তুহিন উষ্ণ জলকণার ভেতর মিলিয়ে যায়। চমৎকার, ভীষণ ভালো থাকুন। পারোর জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং একই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এনটিভিকে এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। আর বলবো, 12 শো তো শেষ হয়ে গেল, সামনে আরও অনেক শো আসবে, সেই শো দেখার আমন্ত্রণ রইল, এবং বাংলা নাটক, বাংলা সিনেমা, বাংলা কন্টেন্টের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।